আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, রংপুরের একই পরিবারের 4 রহস্যজনক হত্যার আসল সত্য কোথায়? একটি পরিবার শেষ, অসংখ্য প্রশ্নের শুরু। প্রিয় দর্শক, রংপুরের মাসুয়া পাড়ায় একই পরিবারের 4 জন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনা শুধু রংপুরকে নয়, স্তম্ভিত করেছে গোটা বাংলাদেশকে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, শিক্ষিত তরুণী মেয়ে এবং 5ম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট ছেলে, একটি পরিবারের 4টি জীবন একসঙ্গে নিভে গেল। যে বাড়িটি ছিল তাদের নিরাপদ আশ্রয়, সেই বাড়ি পরিণত হলো মৃত্যুর ঘরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে একটি পরিবারের 4 জনকে একে একে হত্যা করা হলো? আশেপাশে এত বাড়ি, এত মানুষ থাকা সত্ত্বেও কেউ কি কোনো শব্দ শুনলেন না? কেউ কি সন্দেহজনক কিছু দেখলেন না? এটি কি শুধুই 2 মাদকসেবী তরুণের আকস্মিক অপরাধ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? আমরা আজ কাউকে বিনা প্রমাণে অভিযুক্ত করতে চাই না। আমরা শুধু সত্য জানতে চাই, কারণ 4টি হত্যাকাণ্ডের প্রতিটি প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া নিহত পরিবারটির অধিকার এবং বাংলাদেশের মানুষের অধিকার। যে পরিবারের শত্রু ছিল না, এলাকাবাসী ও স্বজনদের ভাষ্যমতে গণপতি চক্রবর্তীর পরিবার ছিল অত্যন্ত নম্র, ভদ্র, শিক্ষিত ও শান্তিপ্রিয় একটি পরিবার। তারা কারো সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলতেন না, অকারণে কারো সঙ্গে বিরোধেও জড়াতেন না। গণপতি চক্রবর্তী ছিলেন রংপুর জেলা স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার মেয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছিলেন এবং ছোট্ট ছেলে একই বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ত। এমন একটি পরিবারকে কারা, কেন সম্পূর্ণভাবে শেষ করে দিল? এই প্রশ্নই আজ এলাকাবাসীর হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। স্বজনদের প্রশ্ন, যে পরিবারের দৃশ্যমান কোনো শত্রু ছিল না, তাদের বিরুদ্ধে এত নির্মমতা কেন? এই হত্যাকাণ্ডে শুধু 4 জন মানুষ মারা যাননি, একটি পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন এবং বংশের আলো একসঙ্গে নিভিয়ে দেওয়া হয়েছে। তাই এটিকে একটি সাধারণ হত্যাকাণ্ড বলে দ্রুত ফাইল বন্ধ করার সুযোগ নেই। পরিবারটির জীবন, যোগাযোগ, সম্ভাব্য বিরোধ এবং হত্যার আগের প্রতিটি ঘটনা গভীরভাবে পরীক্ষা করতে হবে। সত্য যত গভীরই লুকিয়ে থাকুক, তাকে জনসম্মুখে আনতেই হবে। পুলিশের ভাষ্য, কিন্তু প্রশ্নের শেষ কোথায়? পুলিশের ভাষ্য হচ্ছে, পাশের ভবন দিয়ে ছাদে উঠে 2 তরুণ ইয়াবা সেবন করছিলেন। গণপতি চক্রবর্তী বাধা দিলে তাকে শ্বাস রোধে হত্যা করা হয়। পরে একে একে তার স্ত্রী, মেয়ে এবং ঘুমিয়ে থাকা ছোট ছেলেকেও হত্যা করা হয়। পুলিশ আরো জানিয়েছে, হত্যার পর অভিযুক্তরা বাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান করেন, গোসল করেন, খাবার খান এবং ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র তছনছ করেন। গ্রেপ্তার 2 তরুণ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু দর্শক, একটি স্বীকারোক্তি কি তদন্তের শেষ কথা? সেই জবানবন্দির সঙ্গে ঘটনাস্থলের আলামত, ডিএনএ, আঙ্গুলের ছাপ, মোবাইলের তথ্য, সময়রেখা এবং ফরেনসিক প্রতিবেদনের মিল রয়েছে কি না, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনের চোখে স্বীকারোক্তির পাশাপাশি স্বাধীন ও বৈজ্ঞানিক প্রমাণও জরুরি, কারণ জনগণ কোনো গল্প নয়, প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত পূর্ণ সত্য জানতে চায়। যেসব প্রশ্নের উত্তর এখনো প্রয়োজন। রংপুরের মানুষের প্রথম প্রশ্ন, 2 অল্প বয়সী যুবক কিভাবে পরপর 4 জন মানুষকে প্রতিরোধের সুযোগ না দিয়ে হত্যা করলেন? দ্বিতীয় প্রশ্ন, একজনের পর একজন আক্রান্ত হওয়ার সময় কোনো চিৎকার,
দস্তাদস্তি কিংবা ভারী শব্দ আশেপাশের মানুষের কানে গেল না কেন? তৃতীয় প্রশ্ন, হত্যার পর অভিযুক্তরা যদি দীর্ঘ সময় সেই বাড়িতে অবস্থান করে থাকেন, তাহলে তাদের প্রবেশও বেরিয়ে বেরিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী সিসিটিভি ফুটেজ কিংবা ডিজিটাল অবস্থান কোথায়? চতুর্থ প্রশ্ন, বাড়ির বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন ছিল? মোবাইল ফোন নষ্ট করা, ঘর তছনছ করা এবং আলামত মুছে ফেলার চেষ্টা কি আকস্মিক আতঙ্কের কাজ, নাকি ঠান্ডা মাথায় পরিকল্পনার অংশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, গ্রেপ্তার দুজনই কি এই ঘটনার একমাত্র অপরাধী, নাকি তাদের পেছনে অথবা সঙ্গে অন্য কেউ ছিল? প্রশ্ন করা মানে কাউকে নির্দোষ কিংবা দোষী ঘোষণা করা নয়, প্রশ্ন করা মানে তদন্তকে আরো শক্তিশালী করা আর 4টি প্রাণের বিচার নিশ্চিত করতে প্রতিটি প্রশ্নের উত্তর প্রমাণ সহ দিতে হবে। বৈজ্ঞানিক ও স্বচ্ছ তদন্ত চাই। এই হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের জন্য আবেগ নয়, প্রয়োজন নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্ত। ঘটনাস্থল থেকে পাওয়া আঙ্গুলের ছাপ, ডিএনএ, ব্যবহৃত কাপড় বা গামছা, নষ্ট করা মোবাইল, আশপাশের সিসিটিভি ফুটেজ, অভিযুক্তদের ফোনের অবস্থান এবং হত্যার আগের ও পরের যোগাযোগ সবকিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে। পাশের ভবন দিয়ে অভিযুক্তরা কিভাবে ছাদে প্রবেশ করেছিলেন, বাড়ি থেকে কখন বেরিয়েছেন, সেই সময় তাদের কি কেউ দেখেছিলেন কিনা, এর সুনির্দিষ্ট সময়রেখা তৈরি করতে হবে। পুলিশের প্রাথমিক বক্তব্যের কিছু অংশ নিয়ে ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্যে পার্থক্যের খবরও প্রকাশিত হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, পূর্ণাঙ্গ ফরেনসিক প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর বিস্তারিত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু শুধু তদন্ত সংস্থা পরিবর্তন করলেই হবে না। ফরেনসিক প্রতিবেদন, আলামতের ফলাফল এবং তদন্তের অগ্রগতি আইনসম্মতভাবে জনগণের সামনে পরিষ্কার করতে হবে। তাহলেই সন্দেহ কমবে এবং আস্থা ফিরবে। সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার প্রশ্ন। নিহত পরিবারটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া এই হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে ঘোষণা করাও দায়িত্বশীল হবে না। তদন্তকেই নির্ধারণ করতে হবে পরিবারটির ধর্মীয় পরিচয় হত্যার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ছিল কিনা। এই সম্ভাবনাকে যেমন উপেক্ষা করা যাবে না, তেমনি প্রমাণ ছাড়া কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিক উত্তেজনাও সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের দেশ। একজন নাগরিকের নিরাপত্তা বিপন্ন হওয়া মানে দেশের সামগ্রিক নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়া। আজ একটি হিন্দু পরিবার নিশ্চিন্ত হয়েছে বলে শুধু হিন্দু সম্প্রদায় প্রতিবাদ করবে এমনটি হওয়া উচিত নয়। এই হত্যার বিরুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে হবে। অপরাধীর কোনো ধর্ম নেই, কিন্তু প্রতিটি নাগরিকের ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকারের সামনে আস্থার পরীক্ষা। এই হত্যাকাণ্ডের এখন শুধু একটি ফৌজদারি মামলা নয়, এটি সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থারও পরীক্ষা। সরকারকে নিশ্চিত করতে হবে কোনো প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী অথবা অদৃশ্য শক্তি তদন্তকে প্রভাবিত করতে না পারে। গ্রেপ্তার দুজনের বাইরে অন্য কারো সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনতে হবে। স্বজন, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিকদের সন্দেহকে অবজ্ঞা করলে চলবে না। তাদের প্রশ্ন শুনতে হবে এবং প্রমাণের মাধ্যমে তার উত্তর দিতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ফরেনসিক দল, স্বাধীন তদারকি অথবা বিচার বিভাগীয় অনুসন্ধানের দাবিও গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। মানুষ
এমন তদন্ত চায় না যেখানে আগে সিদ্ধান্ত তৈরি করে পরে তার সঙ্গে আলামত মেলানো হবে। মানুষ এমন তদন্ত চায় যেখানে যেখানে আলামতই তদন্তকে সত্যের কাছে নিয়ে যাবে। প্রশাসন যদি স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারে তাহলে মানুষের আস্থা ফিরবে। আর যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনুত্তরিত থেকে যায় তাহলে সন্দেহ আরো গভীর হবে, যা রাষ্ট্র ও সমাজ কারো জন্যই ভালো নয়, প্রতিশোধ নয়। পূর্ণ সত্য, ন্যায় বিচার চাই। প্রিয় দর্শক, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের আর কেউ ফিরে আসবে না। পাশাপাশি 4টি চিতায় তাদের শেষ যাত্রার যে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে তা বাংলাদেশের বিবেককে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। এই পরিবারটির জন্য এখন আমাদের একটাই দাবি, দ্রুত বিচার নয়, ন্যায়সঙ্গত বিচার, সাজানো ব্যাখ্যা নয়, প্রমাণিত সত্য, নিরপরাধ কাউকে ফাঁসানো নয়, প্রকৃত অপরাধীদের প্রত্যেককে শনাক্ত করা। প্রতিবাদ হলে তা হতে হবে শান্তিপূর্ণ, আইনসম্মত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। কোনো ধর্ম বা সম্প্রদায়কে দোষারোপ নয়। আমাদের ঐক্যবদ্ধ দাবি হবে স্বচ্ছ তদন্ত, পূর্ণাঙ্গ ফরেনসিক প্রতিবেদন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সরকার ও প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, একটি পরিবারের 4 জনকে কেন জীবন দিতে হলো? গ্রেপ্তার দুজনই কি একমাত্র অপরাধী? হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সহযোগী ছিল কিনা? 4টি নিভে যাওয়া প্রাণের পক্ষ থেকে বাংলাদেশ আজ উত্তর চাইছে। রংপুরের মানুষ উত্তর চাইছে, নিহত পরিবারের স্বজনেরা উত্তর চাইছে। আর আমরাও বলছি, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত প্রশ্ন থামবে না। গণপতি চক্রবর্তী ও তার পরিবারের জন্য পূর্ণ সত্য, ন্যায় বিচার এবং দায়ীদের সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।